টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ টিউটোপিয়া লার্নিং অ্যাপ। আমি সুমিত স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে ইংলিশের একটা নতুন ক্লাস নিয়ে। তো ক্লাসের শুরু করার আগে তোমাদের জন্য ছোট্ট একটা আমাদের কথা থাকবে। সেই কথাটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস 7-এর আজকে মানে আমাদের থাম্বনেলে যে লেখাটা রয়েছে সেটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ক্লাস 7-এর ফার্স্ট চ্যাপ্টারটা আমি আজকে শুরু করতে চলেছি। আর আজকে আমাদের জন্য যে চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে রিভিশন লেসন। তো এই রিভিশন লেসন অর্থাৎ দেখবে রিভিশন লেসনকে জেনারেলি তোমাদের বইতে চ্যাপ্টার 1 বলা হয় না, কারণ রিভিশন লেসনের পর থেকে চ্যাপ্টার 1টা স্টার্ট হয়। বাট আমরা আমাদের এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ থেকে রিভিশন লেসনকে কিন্তু লেসন 1 ধরে নেব, কারণ রিভিশন লেসনও কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে থাকবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তো আজকে আমি এই রিভিশন লেসনটা অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ে যে রিভিশন লেসনটা আছে সেটার সমস্ত রকম কোয়েশ্চেন আনসার্স নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, তোমাদেরকে প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দেব এবং চেষ্টা করবে তোমরা আমার সাথে সাথে এখানে তোমরা নিজেরাও সলভ করার। ঠিক আছে, তো এত রকম কিছু কোয়েশ্চেন আনসার করানোর পর এই চ্যাপ্টার থেকে না তোমাদের এর বাইরে আর কিছু পড়তে হবে, না তোমাদের এর বাইরে থেকে পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে। তাহলে কি বুঝলে যে মানে বইয়ের এখন আর কোনো মানে নেই, সহায়িকার কোনো সহায়তারই তোমার দরকার হবে না। টিউটোপিয়ার ইউটিউবের এই ভিডিওগুলো তোমার পরীক্ষায় সাফল্যের একমাত্র চাবিকাঠি। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো তোমরা একটা কাজ করবে, এই ক্লাসটা দেখার পাশাপাশি যখন তোমরা ক্লাসটা দেখছো নিজের বাড়িতে বসে, পাশে তোমরা টেক্সট বইয়ে রিভিশন লেসনটা খুলে রাখবে এবং সেই সাথে একটা খাতাও খুলে রাখবে, কারণ আমি যখন এখানে বোর্ডে সলভ করব তোমরা যাতে নিজেরাও বোর্ডে নিজেদের মতন করে সলভ করতে পারো, মানে তোমাদের খাতায় সলভ করতে পারো। চলো দেখা যাক আমাদের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1 কি বলছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশনস। ঠিক আছে, অর্থাৎ এই যে তোমাকে প্যাসেজটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই প্যাসেজটা থেকে তোমাকে দেখো প্রত্যেকটা এখানে টিক দ্য কারেক্ট আনসার মানে আমাদেরকে বুঝতে হবে এটা ভার্ব থেকে প্রশ্ন দিয়েছে, কারণ দেখো প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের জায়গাটাতে কিন্তু অপশন রয়েছে, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে। তার মানে আমি যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে এটা হচ্ছে হেল্পিং ভার্ব থেকে প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন না হেল্পিং ভার্ব। তোমরা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব সম্বন্ধে তোমরা আগের ক্লাসে অলরেডি পড়ে এসেছো, সেই জন্য এটাকে রিভিশন লেসনে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে চলো একবার দেখে নিয়ে আমরা সলভ করি প্রশ্নটাকে। দেখো ফার্স্টে বলছে আই এম অর ইজ নীলোফার। ঠিক আছে, অর্থাৎ নীলোফার কোনো ব্যক্তির নাম। তাহলে আমরা জানি যে যদি আই থাকে তাহলে আই এর পর যে বিভার্ব হয় সেটা কিন্তু এম হয়। ঠিক আছে, আই এর পর যে বিভার্বটা হবে সেটা হচ্ছে এম হবে, অর্থাৎ আই এম নীলোফার, এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখি, আই এম ইজ আ গার্ল। তো আমরা একই রকম রুল অ্যাপ্লাই করে বুঝতেই পারছি, যখন এখানেও আই আছে, আই এর পর যে কোনো সিচুয়েশনে যে কোনো কন্ডিশনে কখনো ইজ আর হয় না, অলওয়েজ কি হয়, এম হয়। ক্লিয়ার? আই এম আ গার্ল বলে দিয়েছে। আই স্টাডি ইন ক্লাস 7। দেয়ার ড্যাশ ইজ অর আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। এখানে একটা বিষয় বোঝো, আমি এতক্ষণ যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ভার্বের আগের সাবজেক্টটাকে দেখে আমরা ভার্বটাকে ডিটারমাইন করছিলাম, মানে চিনতে চেষ্টা করছিলাম যেখানে এম হবে না ইজ হবে, তাই তো? কারণ আমরা জানি আমি একটু আগেই তাই বলছিলাম যে আগে আই আছে তাই আই এর পরে সবসময় এম হয়, কিন্তু এখানে দেখো বলেছে দেয়ার ইজ অর আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। যে সেন্টেন্সে দেয়ার দিয়ে কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় দেয়ার থাকবে, THERE দেয়ার, সেখানে সবসময় মাথায় রাখবে ভার্বের পরে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে দেখে কিন্তু ভার্বটাকে ডিটারমাইন করতে হবে। অর্থাৎ এখানে পরের সাবজেক্টটা কি আছে, 40 স্টুডেন্টস, তাই তো? তো এখানে দেখো 40 স্টুডেন্টস এটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, তোমরাই বলো।
তাহলে এক্স্যাক্টলি তোমরা বুঝতেই পারছো যে 40 স্টুডেন্টস মানে 40 জন ছাত্র, তো 40 জন ছাত্র অবভিয়াসলি প্লুরাল নাম্বার। তাহলে যদি প্লুরাল নাম্বার হয় আমরা জানি সিঙ্গুলার থাকলে ইজ হয় আর প্লুরাল থাকলে কি হয়, আর হয়। তাহলে এটা কিন্তু আমাদের আনসার হয়ে যাবে আর। ক্লিয়ার? সাম ড্যাশ বয়েজ অ্যান্ড আদার্স ড্যাশ গার্ল। ঠিক আছে, তো ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে তোমরা দেয়ারটা করেছিলে সেরকম ভাবে কিন্তু সামটাও করতে হবে। তাহলে তো এখানে সাম বলেছে, সাম কথার অর্থ কি? সাম কথার অর্থ হচ্ছে কিছু। তার মানে বাংলা করলে এটার মানেটা দাঁড়ায় সাম ড্যাশ বয়েজ অ্যান্ড আদার্স গার্লস, মানে কিছু জন ছাত্রছাত্রী, মানে কিছু জন হচ্ছে সেখানে ছাত্র বা বয়েজ, আবার কিছু জন হচ্ছে সেখানে ছাত্রী বা মেয়ে। তাহলে সাম মানে কিছু, মানে মোর দ্যান ওয়ান। তো মোর দ্যান ওয়ান থাকলে অবভিয়াসলি কি হবে, আর হবে। বয়েজ অ্যান্ড আদার্স, আদার্স মানেও তো মোর দ্যান ওয়ান, তাই না? আদার্স মানেও তো মোর দ্যান ওয়ান, তাহলে মোর দ্যান ওয়ান থাকলে কিন্তু এখানেও আর হয়ে যাবে। তাহলে কি হবে, সাম আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস। ঠিক আছে, তোমরা কিন্তু আমি যখন সলভ করাচ্ছি এটা দেখে দেখে নিজেদের খাতাতেও কিন্তু কপি করে নাও, কারণ এটা কিন্তু আমি এই চ্যাপ্টারটায় তো মানে গল্প কবিতা কিছু নেই, রিভিশন লেসন, এটা সলভ করা আমি পুরোটাই ধরে ধরে সলভ করাবো। তো তোমরা লজিকটাকে বোঝো এবং নিজেদের খাতায় আনসারগুলো কিন্তু কপি করে নাও। ঠিক আছে, তাহলে তোমাদের এক্সামের সময় সেটা তোমরা দেখলে তোমাদের পড়তে সুবিধে হবে। সীমা, শামিম অ্যান্ড রোহিণী ড্যাশ আর মাই ফ্রেন্ডস। ঠিক আছে, সীমা, শামিম অ্যান্ড রোহিণী। এবার এখানে দেখো পরের সাবজেক্টটা না, এখানে আমরা আগের সাবজেক্টটাকে দেখবো, কারণ এখানে সাবজেক্ট মেনশন আছে। কি আছে? সীমা, শামিম অ্যান্ড রোহিণী। কজনের নাম রয়েছে? 3 জনের নাম রয়েছে, তাই না? কজনের নাম রয়েছে? 3 জনের নাম রয়েছে। তাহলে 3 জনের নাম যদি থাকে, তাহলে 3 জনের নাম যদি থাকে অর্থাৎ মোর দ্যান ওয়ান, তাহলে কিন্তু এটা কি হবে, আর। তাহলে কি হবে, রোহিণী, শামিম অ্যান্ড রোহিণী, সরি সীমা, শামিম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস। ক্লিয়ার তো একদম? রোহিণী ড্যাশ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। দেখো এখানে কিন্তু আবার একটা কনসেপ্ট চলে আসছে। কি কনসেপ্ট? দেখো তোমরা হয়তো এখনো অবধি মানে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটা তোমরা শেখোনি, আমরা শিখবো আস্তে আস্তে আমাদের ক্লাস যত এগোবে। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি মানে কি? অনেকের মধ্যে একজন, তাহলে একজন মানে হচ্ছে আমরা জানি সিঙ্গুলার অবভিয়াসলি। যদি এই মানে যাদের এখনো অবধি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ শেখা হয়নি, আমি তাদের জন্য আরেকটা রুল বলছি, সেটা হচ্ছে তোমরা বেস্ট কথাটা ভুলে যাও। বেস্ট কথাটা ভুলে গিয়ে দেখো এখানে ভার্বের আগে কটা সাবজেক্ট আছে? একটা। রোহিণী ড্যাশ দ্য বেস্ট স্টুডেন্ট, রোহিণী একজনকেই বলছে, তাহলে এটা অবভিয়াসলি কি ইজ হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো বিষয়টা? ইন আওয়ার ক্লাস, শি ইজ অর আর ভেরি ফন্ড অফ মি। শেফ, আচ্ছা ফন্ড কথাটার মানে কি? ফন্ড কথাটার মানে হচ্ছে ভক্ত। ফন্ড অফ মি মানে হচ্ছে সে আমার খুব ভক্ত, মানে আমাকে খুব ভালোবাসে আর কি। দেখো এখানে আমি এই আনসারটা বলার আগে তোমাদের জন্য একটা ছোট্ট ইংরেজির একটা প্রিপোজিশনের রুল শিখিয়ে দিই। ফন্ড মানে হচ্ছে ভক্ত, ঠিক আছে? আমি যদি বলি যে আই অ্যাম ভেরি মাচ ফন্ড অফ হিম, মানে আমি তার খুব ভক্ত বা আমি তাকে খুব ভালোবাসি, এটা বোঝায়। এইবার ফন্ড দিয়ে দুটো কথা হয়। কি হয়? আমি এখানে একটা এক্সট্রা শিট নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখো। ফন্ড আর ফন্ডনেস, ঠিক আছে? ফন্ড আর ফন্ডনেস, ঠিক আছে? ফন্ড কথাটা কি? ফন্ড কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? ফন্ড কথাটা হচ্ছে পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ, সে আমার খুব ভক্ত, ঠিক আছে? সে আমার কেমন, না সে আমার ভক্ত। আর ফন্ডনেস এটা হচ্ছে কিন্তু নাউন, ঠিক আছে? সবসময় মাথায় রাখবে ফন্ডের পর যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে অফ, ফন্ড অফ। হি ইজ ভেরি মাচ ফন্ড অফ মি, ওকে? ফন্ডনেসের পর সবসময় ফর বসে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুল। তোমরা জাস্ট এটুকু মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট চোখে সেট করে রাখো। যখনই দেখবে ফন্ড তারপরে কিন্তু অফ হবে, যখনই দেখবে ফন্ডনেস তারপরে কিন্তু ফর হবে। তোমরা যখন প্রিপোজিশনের ক্লাস করবে, প্রিপোজিশনে কিন্তু এইটা থেকে প্রশ্ন দেওয়া হয়। আমি সেই জন্য আমাদের পার্টিকুলার এই চ্যাপ্টারে দরকার নেই, বাট ফন্ড ওয়ার্ডটা আমার চোখে পড়লো বলে আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিলাম। ফন্ড অফ, ফন্ডনেস, ফর। ক্লিয়ার? চলো আমরা আবার আগেরটায় যাই। দেখো বলছে যে শি ইজ ভেরি মাচ ফন্ড অফ মি, তাই তো? শি ড্যাশ ভেরি মাচ ফন্ড অফ মি। তাহলে এখানে শিটা কি? সাবজেক্ট। শিটা সাবজেক্ট। তাহলে
শিটা যদি সাবজেক্ট হয়, সেটা তো একজন সিঙ্গুলার, তাহলে ভার্বটা অবভিয়াসলি কি হবে? ইজ হবে। তাহলে শি ইজ ভেরি মাচ ফন্ড অফ মি। ক্লিয়ার তো? বিষয়টা ক্লিয়ার? আমি আরেকবার রিপিট করে দিচ্ছি প্রথম থেকে। আই অ্যাম নীলোফার, সবাই মিলিয়ে নাও। I am a girl. I study in class 7. There are 40 students in our class. Some are boys and others are girls. Shima, Shamim and Rohini are my friends. Rohini is the best student in our class. She is very fond of me. Clear? যদি আমি নেক্সটটাতে এবার মুভ অন করছি, যদি কারোর কোনো ডাউট থাকে এখনো পর্যন্ত বাড়িতে আবার ভিডিওটাকে রিপ্লে করে দেখে নেবে। তোমরা নিশ্চয়ই জানো যে আবার ওই তোমার ওই টাইম স্ট্যাম্পটাকে সরিয়ে আগে গিয়ে দেখে নেবে, ঠিক আছে? তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার আমরা নেক্সটটাতে যাচ্ছি। নেক্সটটা কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 2টা আমাদের বলেছে জয়েন দ্য ফলোইং। আমরা ফার্স্টে ইনস্ট্রাকশনটা মন দিয়ে পড়বো, কারণ যে কোনো গ্রামাটিক্যাল কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। বলছে দেখো, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। মানে যেই সেন্টেন্সগুলো দেওয়া থাকবে প্রত্যেক কটা সেন্টেন্সকে অ্যান্ড অর বাট দিয়ে জয়েন করতে হবে। তো আমরা জানি অ্যান্ড অর বাটের অ্যান্ড আর বাট কি, এই দুটোকে আমরা কোন পার্টস অফ স্পিচে ফেলতে পারি, কেউ বলতে পারবে? অ্যান্ড বাট এগুলোকে আমরা কোন পার্টস অফ স্পিচে ফেলতে পারি? আমরা পার্টস অফ স্পিচ কিন্তু সবাই ক্লাস 4-5 লেভেলে করে এসেছি একদম। অ্যান্ড অর বাট হচ্ছে আমরা এটাকে বলতে পারি কনজাংশন। মনে পড়ছে? কনজাংশন কি? যা দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ডকে জয়েন করে দেয় একসঙ্গে, তাই না? তার মানে আমাদের কিন্তু অ্যান্ড অর বাট এটা দিয়ে আমাদেরকে সেন্টেন্সটা জয়েন করতে বলেছে, যোগ করতে বলেছে। দুটো সেন্টেন্স, এরকম দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সকে কনজাংশন দিয়ে একটা সেন্টেন্সে পরিণত করতে হবে। চলো কোশ্চেনটা সলভ করা যাক। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তো তোমাদের বইতেই করে দেওয়া রয়েছে, তো সেটা দেখলে আমাদের পরেরগুলো ক্লিয়ার হবে। দেখো বইতে যেটা করে দেওয়া রয়েছে, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। ভারতে মানে গ্রীষ্মকাল হলো গরম আর শীতকাল হলো ঠান্ডা। আনসার কি? ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। ঠিক আছে, দেখো এখানে কেন বাট হলো? আচ্ছা, অ্যান্ড অর বাটের একটা জেনারেল রুল জেনে রাখো, অ্যান্ড সবসময় কোনো সিমিলার কোয়ালিটি বোঝালে তাকে জয়েন করে, আর বাট হচ্ছে কোনো বিপরীত কিছু বোঝালে তখন সেটাকে জয়েন করে। মানে কি? আমি আরেকটু সিম্পলিফাই করে দিই। ধরো কেউ বলছে যে আমি ওর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমি এই বইটা নিয়ে আসবো। তার মানে কি? দুটো সিমিলার, মানে সে বাড়িতে যাবে এবং তার বাড়ি থেকে বইটা নিয়ে আসবে। তাহলে আমি বাংলায় যখন বললাম সেন্টেন্সটাকে, আমি কি বললাম? সে তার বাড়ি যাবে এবং বইটা নিয়ে আসবে। দুটো সিমিলার কাজ। কিন্তু আমি যদি এটা বলি যে ধরো দুটো সেন্টেন্স, আমি রহিমের বাড়ি যাব ভেবেছিলাম, রহিম বাড়িতে থাকবে না, দুটো সম্পূর্ণ বিপরীত কাজ বোঝাচ্ছে। তাহলে আমরা এটাকে যদি বাংলায় জয়েন করি তাহলে কি বলবো? আমি রহিমের বাড়ি যাব ভেবেছিলাম কিন্তু রহিম বাড়িতে থাকবে না, অর্থাৎ ইংলিশে যেটা হচ্ছে বাট। তাহলে অ্যান্ড অর বাটের একটা বেসিক জিনিস তোমরা শিখে নিলে। তাহলে এইবার এখানেও তো দেখো তাই, যে বলছে যে সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। তাহলে এখানে হট আর কোল্ড এই দুটো ডিসিমিলার অবজেক্ট, গরম আর ঠান্ডা দুটো আলাদা, পৃথক। ইভেন ইন দ্য সেম ওয়ে সামার অ্যান্ড উইন্টার এই দুটোও কিন্তু একে অপরের থেকে আলাদা, তাই তো? সামার উইন্টার দুটো ডিফারেন্ট। এখন কি? এখন উইন্টার চলছে, এখন কি তোমার গরম লাগছে? এখন কি ঘাম হচ্ছে না? আর সামারে যখন থাকবো তখন শীতও করবে, দুটো আলাদা। তো সেই জন্য আমরা এখানে কি করলাম? বাট দিয়ে জয়েন করলাম। মাথায় ঢুকলো? চলো এবার আমরা পরপর সলভ করি। কি বলছে দেখো, আ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। তাহলে এটা কি হবে বলো তো? আ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। তাহলে আ মাউস, দেখো ফার্স্টে ভাবো, আমি বলেছি কি স্যার, এটা মাথায় রাখবে, স্যার বলেছে যে সিমিলার হলে অ্যান্ড হবে আর ডিসিমিলার হলে বাট হবে, তাই তো? সিমিলার মানে সমগোত্রীয় হলে অ্যান্ড হবে, আর যদি বিষমগোত্রীয় হয় মানে একই কোয়ালিটি না হয় তাহলে বিপরীত হলে বাট হবে, তাই তো? তাহলে আ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল, স্মল এখানে অ্যাডজেক্টিভটা কি আছে? স্মল। আর এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল, দুটো লার্জ। তাহলে স্মল আর লার্জ দুটো ডিফারেন্ট তো, তাই না? তাহলে এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা বাট দিয়ে জয়েন করব। কি হবে আনসারটা? আ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল। খাতায় কিন্তু লিখে রাখবে, আমি বারবার বলছি,
আ মাউস ইজ আ স্মল অ্যানিমাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমাল। যখন আমি বাট দিয়ে জয়েন করব তখন অ্যানটা কিন্তু এখানে ক্যাপিটাল থাকবে না, এখানে তখন স্মল হয়ে যাবে, কারণ জানো সেন্টেন্সের মিডলে তো ক্যাপিটাল হয় না এক্সেপ্ট প্রপার নাউন। আ মাউস ইজ আ স্মল অ্যানিমাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিমাল। ক্লিয়ার? চলো নেক্সট কি বলছে, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন্সিল। আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন্সিল। দেখো এখানে আমার একটা পেন আছে, আমার একটা পেন্সিলও আছে, দুটো তো পৃথক বোঝাচ্ছে না, দুটো মোটামুটি সিমিলার। আমার একটা পেন আছে, আমার একটা পেন্সিলও আছে, ঠিক আছে। তার মানে আমি এটাকে কি দিয়ে জয়েন করব? আমি এখানে অ্যান্ড দিয়ে জয়েন করব। আই হ্যাভ আ পেন অ্যান্ড, এইখানে একটা কথা আছে, ভালো করে জায়গাটাকে বুঝবে। দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু সেম। সাবজেক্ট মানে এই যে আই, আমার, এখানে আমার কথা বলেছে আই হ্যাভ আ পেন, ঠিক পরের লাইনেও কিন্তু আমার কথাই বলছে আই হ্যাভ আ পেন্সিল, তাই তো? তাহলে আই হ্যাভ আ পেন অ্যান্ড আই হ্যাভ আ পেন্সিল আমি যদি কথাটা লিখি তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগে না। যদি সাবজেক্ট সেম হয়, বারবার বুঝো, যদি সাবজেক্ট, আমি কন্ডিশনটা লিখে দিই, সাবজেক্ট সেম, জয়েন উইথ অ্যান্ড, যদি এই কন্ডিশন হয়, সাবজেক্ট যদি সেম হয় দুটো সেন্টেন্সে এবং যদি অ্যান্ড দিয়ে সেটাকে জয়েন করতে হয়, তাহলে কিন্তু আমরা পরের সেন্টেন্সটাতে এই সেম সাবজেক্ট আর এই ভার্ব দুটোকে তুলে দেব, দুটোকে তুলে দেব। তাহলে তখন সেন্টেন্সটা আমার কি হয়ে যাবে বলো তো? দেখো, আই হ্যাভ আ পেন অ্যান্ড আ পেন্সিল। তখন কিন্তু এই আই হ্যাভটা গোটাটা উঠে যাবে। তাহলে কি হবে? আই হ্যাভ আ পেন অ্যান্ড আ পেন্সিল, কারণ যার কাছে পেন আছে তার কাছেই তো পেন্সিল আছে, তাই জন্য দুটো সেম সাবজেক্ট সেন্টেন্সে দুবার শুনতে বা দেখতে ভালো লাগে না, ঠিক আছে? তাই জন্য আমরা একটাই সাবজেক্ট দেব। ক্লিয়ার? চলো নেক্সট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। তো এটা তোমাদের নিজেদেরই পারার কথা, এতগুলো এই যে দু তিনটা আমি তোমাদেরকে বোঝালাম যে ডিসিমিলার অবজেক্ট মানেই আমরা জানি বাট হয়, তাই তো? তাহলে সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্ট একটা জিনিস, তার ঠিক বিপরীত হচ্ছে ওয়েস্ট। আচ্ছা চলো দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, ঠিক আছে? তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্ট একটা, ওয়েস্ট একটা, দুটো পৃথক। তাহলে দুটো যদি পৃথক হয় তাহলে আমরা এখানে অবভিয়াসলি বাট দিয়ে জয়েন করব। ঠিক একই রকম ভাবে আগের সেন্টেন্সটার মতোই দেখো, সাবজেক্ট কিন্তু সেম আছে। সাবজেক্ট যদি সেম থাকে তাহলে, আচ্ছা আমি এখানে বোধহয় একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে জয়েন উইথ অ্যান্ড অর বাট, মানে রুলসটা বাটের ক্ষেত্রেও কিন্তু সেম। তাহলে দেখো সাবজেক্ট সেম আছে, তাহলে সাবজেক্ট যদি সেম থাকে আমরা কি লিখবো বলো তো? আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো, তোমরা নিজেরাও লেখো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট। তাহলে আমরা কিন্তু গোটা সেকেন্ড সেন্টেন্সের গোটা সাবজেক্টটাকে কিন্তু আমরা এলিমিনেট করে দিলাম, বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছো কি বলতে চাইছি? সেটা বুঝতে পারছো তো? যদি কোথাও কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? চলো, মাই ফাদার ইজ টল, হি ইজ লিন। তাহলে দেখো দুটো মানে দুটো ডিফারেন্ট রয়েছে। দেখো টল আর লিন, যদিও টল আর লিন পরস্পরের বিপরীত নয়, কিন্তু আমরা এটাকে অপোজিট সেন্সেই ধরে নেব যে আমার বাবা লম্বা এবং সে রোগা। লিন মানে কি? লিন মানে হচ্ছে রোগা। তাহলে আমরা এটাকে কি লিখবো? মাই ফাদার ইজ টল, ঠিক আছে? মাই ফাদার ইজ টল, মাই ফাদার ইজ টল বাট লিন। একইভাবে আমরা কিন্তু হি ইজটা দেব না, কারণ এই হিটা মাই ফাদারকেই ডিনোট করছে, সো দেওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে? চলো, বিজ আর স্মল, ওয়াস্পস আর বিগ। পুরো ক্লিয়ার, স্মল বিগ দুটো ডিসিমিলার, তো এটা কি হবে? বাট হবে। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু সাবজেক্টটা সেম নেই। বিজ আর ওয়াস্পস, ওয়াস্পস মানে কি? ওয়াস্পস মানে হচ্ছে ওই মানে ভোমরা জাতীয় কোনো, মানে ওই
বোলতা বা ভোমরা জাতীয় যে বড় বড় যেগুলো হয় না সেগুলো আর কি, ঠিক আছে, ভীমরুল বলা যায় আর কি। তো বিজ আর স্মল বাট ওয়াস্পস আর বিগ। এখানে কিন্তু আমরা এটা লিখতে পারি না বিজ আর স্মল বাট বিগ, কারণ সাবজেক্টটা আলাদা আছে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে আমরা যখন এক্সামে আনসার করব, ঠিক আছে, গুলিয়ে ফেললে চলবে না। তাই জন্য তোমাদের বারবার করে আমি রেকমেন্ড করব যে তোমরা কিন্তু এই ভিডিওটাকে বারবার দেখো। যত বারবার দেখবে, যত বারবার প্র্যাকটিস করবে, নিজেদেরই কিন্তু জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কনসেপ্ট ক্ল্যারিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, উই অলসো নিড আ বল। একটা ছোট্ট শর্ট ট্রিক্স শিখিয়ে দিই, ছোট্ট শর্ট ট্রিক্স, যদিও এটা অ্যাপ্লাই করে মনে রাখবেন না, কিন্তু তবুও পরীক্ষায় আমাদের টাইম যেহেতু কম থাকে, অনেক ক্ষেত্রে আমাদের এইসব ছোটোখাটো টেকনিক্সগুলো ইউজ করতে হয়। যেই এরকম জয়নিং সেন্টেন্সে যদি অলসো থাকে সেকেন্ড সেন্টেন্সে, সব সময় মাথায় রাখবে চোখ কান নাক বুঝে সেটা অ্যান্ড দিয়ে জয়েন হয়। তাহলে কি হবে, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড আ বল, ঠিক আছে। তাহলে কি হবে, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড এই উই অলসো নিডটা আবার দরকার নেই, কারণ সাবজেক্ট এখানে সেম আছে, উই নিড, এখানেও উই নিড, আর অলসোর জন্য তো অলরেডি অ্যান্ড এখানে বসেই যাচ্ছে, তাই না। তাহলে কি হবে, ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট অ্যান্ড আ বল। এখানে কিন্তু উই অলসো নিডটা পুরোপুরি এলিমিনেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো, আচ্ছা, এইবার অ্যাক্টিভিটি 3-তে আমি আসবো। তবে অ্যাক্টিভিটি 3-তে আসার আগে তোমাদের জন্য ছোট্ট একটা কথা আমি বলে দিই, কারণ এটা আমার বলে দেওয়াটা দরকার। যেটা হচ্ছে যে আমি এই যে দুটো অ্যাক্টিভিটি করলাম, তো তোমরা নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন, তোমরা ইউটিউবের ওপার থেকে হাজার হাজার স্টুডেন্টরা সারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই ভিডিও দেখছো, তো সেখানে নিশ্চয়ই এমন প্রচুর স্টুডেন্ট পাওয়া যাবে যাদের এটা অলরেডি তোমরা করা হয়ে গেছে, ঠিক আছে, বা হয়তো তোমাদের একটা প্রিভিয়াস নলেজ রয়েছে। তাই আমি উত্তরটা করার আগেই তোমরা কিন্তু উত্তরটা হয়তো অনেকেই খাতায় তাড়াতাড়ি করে লিখে নিতে পারছো, তার মানে তোমাদের অনেকেরই জানা আছে। তো যাদের ম্যাক্সিমাম উত্তর আমার বলার আগে হয়ে গেছে, তো তাদের তো প্রিপারেশনটা খুবই ভালো ধরতে হবে। আর যাদের একটু থেমে থেমে করতে হচ্ছে, বা যারা এখনো অবধি আমি বলার আগেই আনসার বলে দিতে পারছে না, তাদের কিন্তু প্রিপারেশনে একটু হলেও কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। আর এই প্রিপারেশনে খামতি দূর করার জন্য আমাদের একটা খুব সুন্দর রুটিন মাফিক নিয়ম করে রোজ পড়াশুনো করতে হবে। তো সেই যে একটা রুটিন বানানোর সময় আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি একটু প্রবলেমে পড়ি যে কেমন হওয়া উচিত একটা রুটিন, বা কেমন হওয়া উচিত যে আমি কিভাবে রুটিনগুলোকে পরপর সাজাবো, তাই না। তো সেই রকম একটা স্মার্ট রুটিন কেমন হওয়া উচিত, চলো আমরা একটু দেখে নিই। ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও।
টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। Step 2, live class and doubt clearing. টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। Step 3, brief notes. নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4, question and answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5, mock test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6, answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো-এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো কেমন হওয়া উচিত একটা সুন্দর এফেক্টিভ রুটিন, যা ফলো করলে পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে আবার আমরা দেরি না করে ফিরে যাব আমাদের অ্যাক্টিভিটি 3-তে। দেখো অ্যাক্টিভিটি 3 কি বলছে? In each set there is a word that doesn't fit with the rest of the words in the set. Identify and underline the word. বলেছে যে কয়েকটা গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া রয়েছে, একটা সেট অফ ওয়ার্ডস। প্রতিটা সেটে কটা ওয়ার্ডস আছে কিছু বলা আছে? না, কিছু বলা নেই। ইন ইচ সেট দেয়ার ইজ আ ওয়ার্ড। আচ্ছা, তো কয়েকটা সেট, মনে করো 4-5টা ওয়ার্ডসের একটা সেট দেওয়া রয়েছে। তো সেই সেটটার মধ্যে এমন একটা ওয়ার্ড থাকবে যেটা বাকি ওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, মানে বাকি যে ওয়ার্ডগুলো ওগুলো প্রত্যেকটার সাথে কোনো না কোনোভাবে সিমিলারিটি থাকবে, কিন্তু একটা ওয়ার্ড থাকবে যেটা প্রত্যেকটার থেকে পুরো আলাদা। ঠিক আছে, যেমন মানে আমি বলছি, ধরো এক পাল ভেড়ার মধ্যে যদি একটা কুকুর ঢুকে যায়, মনে করো একটা জায়গাতে এক পাল ভেড়ার পাল সবাই দেখেছো, সব দল বেঁধে যায়। তো সেই ভেড়ার পালের মধ্যে একটা কালো রঙের কুকুর ঢুকে গেছে। তার মানে কুকুরটা কি এদের মধ্যে পড়ে না, তো কুকুরটা বাকিদের থেকে আলাদা, ও একটা অড। তো সেই আমাদের অড ওয়ানটাকে আউট করতে হবে। কি করতে হবে? অড ওয়ান আউট। এটাকে ভালো আরো অ্যাডভান্সড ইংলিশের ভাষায় বলা হয় অড ওয়ান আউট। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় অড ওয়ান আউট। চলো আমরা সলভ করলেই বুঝতে পারবো। দেখো ফার্স্ট সেট অফ ওয়ার্ড, কোয়েশ্চেনটা ইনস্ট্রাকশনটাই দেখো। ফার্স্ট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে? এখানে কটা আছে? এখানে 5টা, মানে প্রতিটা সেটে মোটামুটি 5টা করে ওয়ার্ড আছে। এটা একটা সেট। তাহলে এই সেটটাতে কি আছে দেখো? ডাস্টার, টল, চক, স্টুডেন্ট, টিচার। তোমরা নিজেরাই বলতে পারবে। টিচার কি? যে পড়াচ্ছে, যেমন আমি তোমাদের পড়াচ্ছি। স্টুডেন্ট কি? স্টুডেন্ট তো টিচারের সাথে রিলেটেড, কারণ তোমরা আমার স্টুডেন্ট, তোমরা যদি না থাকো আমি কাকে পড়াবো, তাই না? তার মানে স্টুডেন্ট টিচারের সাথে রিলেটেড, টিচারও স্টুডেন্টের সাথে রিলেটেড। চক তো টিচারের লাগে, এই যে আমার হাতেও চক আছে, যদিও এটা স্মার্ট চক, এটা কিন্তু সেই আগের সেই খড়িমাটির চক না, যেই চক দিয়ে আমরা স্কুলে পড়াশুনো করতাম, স্কুলে টিচাররা আমাদের বোর্ডে লিখতো, বাট স্টিল আমরা এটাকেই চক বলবো, এটাকে বোর্ড বলবো। তো দেখো এই চকও কিন্তু স্টুডেন্ট আর টিচারের সাথে কোনো না কোনোভাবে লিঙ্কড, তাই তো? আর দেখো ডাস্টার তোমরা দেখোনি বোধহয়, এই যে দেখো মুছে দিচ্ছি, ডাস্টার হয়ে গেল, স্মার্ট ডাস্টার। তো এটাও এখন ডাস্টার। তো এরকম ডাস্টার যেটা রয়েছে সেটাও কিন্তু স্টুডেন্ট আর টিচারের সাথে কোনো না কোনোভাবে লিঙ্কড, তাই তো? মানে এগুলো প্রত্যেকটা কি পড়ানোর সামগ্রী, তাই না? কিন্তু এখানে দেখো একটা রয়ে গেছে টল। এটা কি? টলটা কি এদের মধ্যে পড়ে না, তাহলে টলটাই কিন্তু এখানে অড। তাহলে এই ওয়ার্ডটাকে আমাকে আউট করে দিতে হয়। মানে পরীক্ষায় তোমার কি বলেছে? আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড। যদি পরীক্ষা এরকম থাকে তাহলে আমাদের এই কোয়েশ্চেনটাতে এই টল ওয়ার্ডটাকে আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, বুঝাতে পারলাম? নেক্সট
ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। এখানে বিউটিফুলটা হচ্ছে অড, কারণ প্রত্যেকটাই কোনো খেলাধুলার সাথে লিঙ্কড। ঠিক আছে, দেখো পরেরটা, বুকস, নাইস, পেন, পেপার, টেবিল, নিজেরাই বলতে পারবে, এখানে নাইস আউট হয়ে যাবে। রেড, অ্যাপল, গুয়াভা, বানানা, ওয়াটারমেলন, প্রত্যেকটাই ফল, খালি এটা একটা রঙের নাম। ঠিক আছে, এবার এখানে যদি অরেঞ্জ থাকতো, এখানে তোমাদের একটা মজার বিষয় বলি, দেখো যদি কোয়েশ্চেন কঠিন দেয়, পরীক্ষায় দেবে না এতটা কঠিন, কিন্তু বলছি কোনো কোনো স্কুলে কিন্তু কনফিউজ করার জন্য এটা দিতে পারে। এখানে রেডের জায়গায় কি থাকবে, ধরো অরেঞ্জ লেখা আছে, যদিও দেবে না, স্টিল এটা নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে বলো তো, এখানে যদি অরেঞ্জ থাকতো রেডের জায়গায়, তাহলে কোনটা অড ওয়ান আউট হতো? তখন কিন্তু অরেঞ্জটাই অড ওয়ান আউট হতো, কারণ অরেঞ্জ কিন্তু যেমন একটা ফ্রুটসের নাম, তেমন একটা কালারেরও নাম। তা আমি যদি এটাকে কালার মানে বাকিগুলো থেকে কিন্তু আমার কনফিউশন হওয়ার কোনো চান্স নেই, কিন্তু অরেঞ্জটা নিয়ে আমার কনফিউশন হওয়ার চান্স, তাই অরেঞ্জটা অড ওয়ান আউট হবে। যদিও এত কঠিন প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেবে না, এগুলো আরও অনেক হাই লেভেলের প্রশ্ন। ঠিক আছে, দরকার নেই, তোমাদের রেডি এরকমই কিছু একটা দেবে যেটা সহজেই বার করতে পারবে। দেখো রাইস, হুইট, বার্লি, সিরিয়ালস, গোল্ডেন, প্রত্যেকটা কি, প্রত্যেকটা শস্যের নাম। ঠিক আছে, আর এটা গোল্ডেন একটা কালারের নাম, তাহলে অবভিয়াসলি গোল্ডেনটা অড ওয়ান আউট হবে। চলো অ্যাক্টিভিটি 4 এ চলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আবার দেখো সেই কারেক্ট ফর্মস অফ ভার্বসেই চলে যাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু কারেক্ট ফর্মস অফ ভার্ব ভীষণ ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ হ্যাজ 130, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো বোর্ডটা, মাই ইংলিশ টেক্সট বুক ড্যাশ হ্যাজ 138 পেজেস। আমার ইংলিশ টেক্সট বুকের 138টা পেজ রয়েছে। তাহলে এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে? আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হয়, আর বাকি সমস্ত কিছুর ক্ষেত্রে হ্যাভ হয়। তাহলে দেখো মাই ইংলিশ টেক্সট বুক, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্টটা কিন্তু ইংলিশ টেক্সট বুক। তাহলে ইংলিশ টেক্সট বুক যদি সাবজেক্ট হয়, তাহলে ইংলিশ টেক্সট বুক এটা অবভিয়াসলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কি হবে, হ্যাজ হবে। বুঝাতে পারলাম? নেক্সট, আওয়ার ক্লাস ড্যাশ হ্যাভ 30 স্টুডেন্টস, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আওয়ার ক্লাস কথাটা কি গো, ক্লাসটা তো এখানে সাবজেক্ট। এবার তোমাদের যেই জায়গাটাতে কনফিউশন অ্যারাইজ করতে পারে, স্যার ক্লাস মানে তো অনেকগুলো ছেলে মেয়ে মিলে ক্লাস হয়, তাই তো একটা কখনো দেখোনি যে একটা ক্লাসে একজন স্টুডেন্ট বসেছে, এটা ক্লাস মানে তোমাদের স্কুলে যেরকম ক্লাস হয় 50-60 জন। এবং আমার কাছে এখন তোমরা ক্লাস যেরকম, তোমাদের এক্স্যাক্ট নাম্বার আমার কাছে নেই, কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ছেলে মেয়ে আমার এই ক্লাসটা দেখছো। তো যাই হোক, সেটা 1000 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে, আমার কাছে এক্স্যাক্ট আইডিয়া নেই। বাট তবুও এই তোমাদের সবাইকে যদি আমি একসঙ্গে করি, সেটা একটা ক্লাস হবে। ঠিক আছে, আবার একটা ক্লাস মানে কিন্তু একটা গোটা 4 দেয়ালের মধ্যে ক্লাসও বোঝায়, সেটা হচ্ছে একটা। তাহলে স্যার এখানে এটা কি সিঙ্গুলার না প্লুরাল বুঝতে পারছি না। তো এটা যদি কেউ প্রশ্নটা তুলে থাকো, তাহলে আমাকে বলতে হবে তোমাদের নাউনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার নয়। কারণ ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর ক্লাস অফ স্টুডেন্টস আমরা পড়েছিলাম ছোটবেলায়, এটা একদম ছোটবেলার মানে ক্লাস 5-6 এর হয়তো মানে জিনিসপত্র আর কি। আবার ক্লাস এখানে অফ স্টুডেন্টসটা দেয়নি তোমাদেরকে কনফিউজ করার জন্য, বাট ক্লাস মানে কিন্তু একটা সিঙ্গুলার এন্টিটিকে বোঝায়। আমরা জানি কালেকটিভ নাউন আমি একটু ছোট্ট করে দেখো তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে ধরো আমি যদি বলি যে এগুলো দেখো আমি লিখলেই তোমাদের মনে পড়ে যাবে, আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, তাই না, আ ক্লাস অফ স্টুডেন্টস, আ সোয়ার্ম অফ বিজ। তাহলে দেখো আমরা যখন নাউন পড়েছিলাম আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে এই যে নাউনগুলো মানে কালেকটিভ নাউন, তো এখানে যে ব্যান্ড, এই ক্লাস, এই সোয়ার্ম, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, এগুলো সব কালেকটিভ নাউন, সোয়ার্মও তাই। কিন্তু তার ঠিক পরের গুলো, এগুলো সব কিন্তু কমন নাউন। কি বললাম, এগুলো সব কমন নাউন। ঠিক আছে, তার মানে এই ব্যান্ড, ক্লাস, ওয়ার্ম, হার্ড, টাফট, এগুলো সব হচ্ছে কি কালেকটিভ নাউন, দেয়ারফর সিঙ্গুলার।
একটা কালেকটিভ নাউন কিন্তু সিঙ্গুলার, কারণ আওয়ার ক্লাস মানে সেখানে যদি অনেক স্টুডেন্ট থাকে সবাইকে মিলিয়ে একটা ক্লাস বোঝাচ্ছে, তাই তো? তার মানে এটা কি হবে? এটা হয়ে যাবে আমার সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে অবভিয়াসলি হ্যাজ হবে। মাথায় ঢুকেছে? নেক্সট, মাই স্কুল ড্যাশ হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড। আবার সেই সেম স্কুল, মানে আমার স্কুল মানে একটা স্কুল বাড়ি, তুমি তো আর একসঙ্গে 3-4টে স্কুলে পড়তে পারবে না, তাহলে মাই স্কুল মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাই স্কুল হ্যাজ। ক্লিয়ার? মানে আমার স্কুলের একটা বড় প্লেগ্রাউন্ড আছে। এবার দেখো, উই ড্যাশ হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। উইটা কি প্লুরাল, তাই না? পিএল মানে প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি হবে? অবভিয়াসলি হ্যাভ হবে। বুঝা গেছে? চলো নেক্সট, অল মাই ফ্রেন্ডস হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। ঠিক আছে, তাহলে আমার সমস্ত বন্ধু বান্ধবদের, অল মাই ফ্রেন্ডস মানে আমার সমস্ত বন্ধু বান্ধব, তাহলে আমার সমস্ত বন্ধু বান্ধব কি একটা হতে পারে? না, 10টা 12টা সবাইকে হতে পারে। তাহলে সবাই যদি বন্ধু বান্ধব হয় তাহলে এটা কি প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বার হলে অটোমেটিক্যালি এটা কিন্তু হ্যাভ হয়ে যাবে। ক্লিয়ার? চলো এইবার আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে যাব। বলেছে সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ভেরি ইম্পর্টেন্ট বাবু। এই সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কিন্তু তোমাদের ক্লাস 12 অবধি কাজে লাগবে। ঠিক আছে, এখন যদিও খুব বেসিক ধরনের পড়বে, আরও পরে যত ক্লাস বাড়বে তত আরও ডিফিকাল্ট আর্টিকেল প্রিপোজিশন তোমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো, fill in the blanks with suitable article and preposition. Ishwarchandra Vidyasagar lived dash the 19th century India when very few people went dash school. আচ্ছা চলো একবার পড়া যাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর lived dash the 19th century India. 19th century India মানে 19 শতকের ইন্ডিয়া। যখন মাথায় রাখবে যদি কোনো সাল বলে দেয় সবসময় সালের আগে কি হয়? ইন হয়। In the 19th century India when very few people went go এগুলোর পর আমরা কি প্রেপোজিশন ইউজ করি? went go এগুলোর পরে আমরা সবসময় টু প্রেপোজিশন ইউজ করি। তাহলে went to school. He founded dash school dash ক্যালকাটা, সে একটা কলকাতাতে স্কুল প্রতিষ্ঠা করেছিল। He founded a school, একটা স্কুল ইন কলকাতা, কারণ আমরা জানি কলকাতা একটা বড় শহর, তাই তো? তাহলে বড় শহরের আগে সবসময় ইন হবে। ইন কলকাতা, which was later known as বিদ্যাসাগর কলেজ। He wrote a Bengali primer. বেঙ্গলি প্রাইমার কথাটার অর্থ মানে হচ্ছে বর্ণ পরিচয়। ঠিক আছে, সে বেঙ্গলি বর্ণ পরিচয় লিখেছিল। He wrote a, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড একটু ভুল হলো আমার। He wrote দ্য বেঙ্গলি প্রাইমার, কারণ বেঙ্গলি প্রাইমার বর্ণ পরিচয় এটা একটাই রয়েছে, বাংলা বর্ণ পরিচয় এটা একটাই রয়েছে, তো সেই কারণে এটা কিন্তু দা হবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ঠিক করে নিও, আমার একটু ভুল হয়ে গেছিল। হি রোট দ্য বেঙ্গলি প্রাইমার উইচ ইজ ইউজড ইভেন টুডে। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর, আমরা বলি না উই আর প্রাউড অফ হিম, প্রাউডের পর সব সময় কিন্তু এই অফ বসে। আমি একটু আগেই তোমাদেরকে ফন্ড অফ, ফন্ডনেস ফরটা বলছিলাম, ঠিক ওই ধরনের জিনিস কিন্তু এই আর্টিকেল প্রিপোজিশনেও লাগবে। প্রাউড অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক, কোথায়? ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এগুলো তোমরা আগের ক্লাসে পড়ে এসছো, স্টিল আমি তোমাদের এক্সপ্লেন করে বলে দিচ্ছি। আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস, আবার সেই কারেক্ট ফর্মস অফ ভার্ব এবার তোমরাই বলো, আমি বলবো না। দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট, এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশন, প্রত্যেক দিন হয়। অপশন বি রাইজেস। When do you goes when to school, তুমি কখন স্কুলে যাও? When do you, ইউ এর সাথে কি হয়? গো হয়, সব সময় গো হবে ইউ এর সাথে। 2 and 2 dash 4, এইটা তোমরা একটু ভালো করে দেখো। বলছে কি 2 and 2 dash 4, ঠিক আছে, 2 এবং 2 এ মিলে কি হয়? ঠিক আছে, 2 and 2 কি হয়? 2 and 2 দুটো কি আলাদা? তো একটা 2 2 and 2 make 4, ঠিক আছে। দ্য গ্রেট স্কলার বোপদেব রোট না রিট? মুগ্ধবোধ লিখেছিলেন। তো আমরা জানি বোপদেব কি এখন বেঁচে আছেন? বেঁচে নেই। তাহলে যদি বেঁচে না থাকেন তাহলে অবভিয়াসলি পাস্ট টেন্স হয়ে যাবে। বোপদেব রোট মুগ্ধবোধ,
ঠিক আছে, বোপদেব রোট মুগ্ধবোধ। আর একটা আছে রবার্ট ব্রুস ফট হার্ট টু রিগেইন হিজ কিংডম। রবার্ট ব্রুসও কি বেঁচে আছেন ভদ্রলোক? বেঁচে নেই তো, তাহলে রবার্ট ব্রুস ফট হার্ট টু রিগেইন হিজ কিংডম। চলো অ্যাক্টিভিটি 7 দেখি এবার। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং। অপোজিট লিখতে হবে, তোমরা বলো। গুডের অপোজিট কি আমার বলার দরকার আছে? গুডের অপোজিট ব্যাড, তোমরা নিজেরাই বলতে পারবে। ফ্যাটের অপোজিট কি? ফ্যাটের অপোজিট থিন। ওয়াইজের অপোজিট কি? ওয়াইজের অপোজিটটা জেনে রাখো, আনওয়াইজ। ঠিক আছে, আনওয়াইজ। ডালের অপোজিট হচ্ছে শার্প। ঠিক আছে, যে ডাল মানে ভোঁতা, শার্প মানে তীক্ষ্ণ। ওল্ড তো জানোই, নিউ। ওয়ার্ম মানে কি? উষ্ণ। তাহলে ওয়ার্মের অপোজিট কিন্তু কোল্ড হবে না, কি হবে? কুল। ওয়ার্ম কুল। ঠিক আছে, কাইন্ড কি? মানে দয়ালু। আনকাইন্ডও এখানে হতে পারে, আবার আরেকটাও বলে দিচ্ছি, ক্রুয়েলও লিখতে পারো, দুটোই কিন্তু হয়। আনকাইন্ড আর ক্রুয়েল দুটোই হয়। হ্যাপি তো আমরা জানি, আনহ্যাপি। ঠিক আছে, টল কি? টলটা আমি এখানে লিখছি, হ্যাঁ, জায়গা নেই, শর্ট। তাহলে কি হলো আরেকবার পড়ে দিই। গুড ব্যাড, ফ্যাট থিন, ওয়াইজ আনওয়াইজ, ডাল শার্প, ওল্ড নিউ, ওয়ার্ম কুল, কাইন্ড আনকাইন্ড অথবা ক্রুয়েল, হ্যাপি আনহ্যাপি, টল শর্ট। ক্লিয়ার? দেখো, মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স। ঠিক আছে, লেস, প্রত্যেকটা এই যে বক্সটায় এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এই ওয়ার্ডের লেস এই সাফিক্সটা অ্যাড করতে হবে। তো প্রিফিক্স আর সাফিক্স তোমরা বোধহয় করেছো আগের ক্লাসে। প্রিফিক্স মানে হচ্ছে যেটা আগে বসে, প্রিফিক্স সেই কারণে। আর সাফিক্স মানে যেটা শব্দের পরে বসে। মানে ধরো আমি যদি একটা কি বলবো, আমি যদি একটা শব্দ নেই, ধরো আমি বললাম হেল্পফুল। হেল্পটা তো অরিজিনাল ওয়ার্ড, ফুলটা পরে বসেছে, তাহলে ফুলটা হয়ে যাচ্ছে কি? সাফিক্স। ঠিক আছে, ফুলটা হয়ে যাচ্ছে কি? সাফিক্স। আবার আমি যদি এটা বলি আনহ্যাপি, তাহলে হ্যাপি মেইন ওয়ার্ড, তার আগে বসছে আন, তাহলে আনটা হয়ে যাচ্ছে প্রিফিক্স। বোঝাতে পারলাম প্রিফিক্স সাফিক্সের কনসেপ্ট? আর কিচ্ছু না, এটাই, আর কিচ্ছু না। প্রিফিক্স সাফিক্স অত্যন্ত সোজা একটা বিষয়, এখানে কিচ্ছু বোঝার নেই। তাহলে এখানে মোটামুটি আমাদের বলেছে দেখো লেস অ্যাড করতে। তো লেস মানে কি? লেস কথাটা তো কোনো ওয়ার্ডের আগে বসে না, সবসময় ওয়ার্ডের পরে বসে, তার মানে প্রিফিক্স এটা। তো প্রিফিক্স দিয়ে আমাদের জয়েন করতে হয়। বলছে দেখো ওয়াটার ইজ আ ড্যাশ লিকুইড। তাহলে এবার মনে মনে এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার পিছনে লেস বসাও, দেখো কোনটা মেলে। হেল্পলেস হয় না, হার্মলেস জলের সাথে হার্ম হয় না, রেস্টলেস হয় না, পাওয়ারলেস হয় না, মিনিংলেস হয় না, কালারলেস। তাহলে কি হবে? কালারলেস। ওয়াটার ইজ আ কালারলেস লিকুইড। কালারলেস হয়, জলের কোনো রং নেই। রিতা ওয়াজ, কালার আমাদের হয়ে গেছে। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ শি হ্যাড ফিভার। রিতা কি ছিল? কারণ রিতার জ্বর হয়েছিল। রিতা ওয়াজ, দেখো হেল্পলেস, হার্মলেস, রেস্টলেস, পাওয়ারলেস, মিনিংলেস। কি হবে বলো? আচ্ছা, এইখানে কিন্তু আমাদের অনেক ওয়ার্ডসের মধ্যে কনফিউশন হচ্ছে। কীরকম? রেস্টও হতে পারে, আবার পাওয়ারলেসও হতে পারে, তাই না? চলো আমরা পরেরগুলো দেখি, তারপর রিতাটাতে চলে আসবো। পরেরটা কি বলছে দেখো। পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং, আচ্ছা সরি, ড্যাশটা না তোমাদের একটু উপরে চলে গেছে কোনো কারণে, প্রিন্টিং মিস্টেক, আমি নিচে করে দিচ্ছি। পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং আ ন্যাচারাল ক্যালামিটি। পিপল মানে মানুষ প্রায়ই কি হয়ে যায় ন্যাচারাল ক্যালামিটির সময়? মানে ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয়। তাহলে প্রাকৃতিক বিপর্যয় হলে আমরা নিশ্চয়ই খবরের কাগজে পড়ি বা নিউজে দেখি তাদের বাড়িঘর ভেসে চলে যায়। ঠিক আছে, যে সুন্দরবন এরিয়ায় যারা থাকো তারা নিশ্চয়ই জানো যে সুনামি টুনামি হলে ঘরটর ভেসে যায়। তাহলে এটা কি হবে? হোমলেস। পিপল বিকাম হোমলেস। ওকে, তাহলে কালার আর হোম আমাদের হয়ে গেল। A snake is dash if not disturbed. A snake is কি? সাপ কি? যদি তাকে না ডিস্টার্ব করা হয় ক্ষতি করবে না, মানে harmless. A snake is harmless, ঠিক আছে, if not disturbed. Clear?
চলো নেক্সট, আমরা হাম হয়ে গেছে, কালার হয়ে গেছে, হোম হয়ে গেছে। দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম, তার ভাই তাকে বিট্রে করার পর সে রাজাটা কি হয়ে গেছিল না, রাজাটা পাওয়ারলেস, তার কোনো শক্তি ছিল না। ঠিক আছে, দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। ওকে, আচ্ছা, আ সেন্টেন্স ইজ ড্যাশ উইদাউট আ ভার্ব, তাহলে ভার্ব ছাড়া সেন্টেন্স কি হয়, মিনিংলেস। তাহলে এটা কি হয়ে যাবে, মিনিংলেস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটাই বোধহয় লাস্ট। হ্যাঁ, তাহলে দেখো আমাদের হোম হয়ে গেল, কালার হয়ে গেল, মিনিং হয়ে গেল, পাওয়ার হয়ে গেল, আরেকটা কি হলো, হার্ম হয়ে গেল, তাই না? তাহলে এখন হেল্পলেস না রেস্টলেস হবে, আমাদের এটাকে একটু দেখতে হবে। রিতা ওয়াজ, তো রিতা ওয়াজ যদি কারোর জ্বর হয়, ঠিক আছে, রেস্টলেস কথাটা যদি আমরা বলি, রেস্টলেস মানে কি, রেস্টলেস মানে যে অস্থির, তাই তো, রেস্টলেস মানে যে অস্থির, যে স্থির নয়। ঠিক আছে, রেস্টলেস মানে খুব উসখুস করছে বা অস্থির চঞ্চল, তাকে বলা হচ্ছে রেস্টলেস। তাহলে জ্বর হলে তো কেউ রেস্টলেস হয়ে যেতে পারে না, তাহলে এটা কি হয়ে যাবে অটোমেটিক, হেল্পলেস। তার খুব হেল্পলেস সিচুয়েশন, মানে করুণ অবস্থা হয়েছিল যখন তার জ্বর হয়েছিল। ঠিক আছে, হেল্পলেস। ওকে, এই একটা তোমাদেরকে কনফিউজ করার জন্য এক্সট্রা দিয়ে দিয়েছে, পরীক্ষায় কিন্তু এরকম দেবে। চলো পরেরটা দেখি। ইয়োর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ বাট দেয়ার আর মিস্টেকস ইন এভরি লাইন। আচ্ছা, তোমার বন্ধু, ধরে নাও প্রত্যেকের যাদের যাদের বেস্ট ফ্রেন্ড আছে স্কুলে, তোমাদের প্রত্যেকের বন্ধু তোমাকে একটা প্যাসেজ লিখেছে, একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে, বাট দেয়ার আর মিস্টেকস ইন এভরি লাইন, কিন্তু ও তোমাদের মতো ভালো ইংরেজি জানে না, তোমাদের মতো এখানে অনলাইনে ক্লাস করে না আমাদের এখানে, তো হতেই পারে সে ভালো ইংরেজি জানে না। এবার তোমার কাজ হচ্ছে তার সেই ভুলগুলোকে আন্ডারলাইন করে 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 তাকে শিখিয়ে দেওয়া যে দেখ বাবা এরকম হয় না, এইটা হয়, তাই তো? সেটাই তো তোমার কাজ একটা বন্ধু হিসেবে। তাহলে চলো সেই কাজটা আমরা খাতায় করি এখানে। আন্ডারলাইন দ্য মিস্টেকস অ্যান্ড কারেক্ট দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো কি বলছে, অলমোস্ট 2000 years ago। আচ্ছা, ও এটা চেস নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছে। চেস মানে কি, চেস মানে সবাই জানো তোমরা, অনেকে খুব ভালো খেলো, তাকে সেটা হচ্ছে দাবা, চেস মানে হচ্ছে দাবা। অলমোস্ট 2000 years ago a board game was played at India। ঠিক আছে, আ বোর্ড গেম, দেখো কি বলছে, এটা কিন্তু ভীষণ মাইনিউটলি দেখতে হবে, কারণ এখানে কিন্তু ড্যাশ দেওয়া নেই, এখানে পুরো লেখা আছে, তোমাকে ভুলটা আইডেন্টিফাই করতে হবে। অলমোস্ট 2000 years ago আ বোর্ড গেম, 2000 বছর আগে একটা বোর্ড গেম ওয়াজ প্লেড, একটা খেলা হতো অ্যাট ইন্ডিয়া। তাহলে এখানে প্রথম সেন্টেন্সেই দেখো দেখতে পাচ্ছ অ্যাট ইন্ডিয়া। আমরা জানি প্রেপোজিশনের রুল ওয়াইজ যেখানে কোনো বড় জায়গার আগে বা কোনো দেশের আগে সবসময় ইন হয়, তাহলে এটা কি হবে বলো তো, প্লেড ইন ইন্ডিয়া। ইট ওয়াজ কল্ড চতুরঙ্গ, এটাকে তখন চতুরঙ্গ বলা হতো, তখন চেস বলা হয় না। ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স। ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। চতুরঙ্গ মিন 4 limbs, আবার একটা ভুল, চতুরঙ্গ এটা একটা সাবজেক্ট, মিন একটা ভার্ব, তো তাহলে এটা কি হবে, চতুরঙ্গ, এটার ভার্বটা যদি 3rd person সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মিনটা কি হয়ে যাবে গো, মিনটা হয়ে যাবে মিনস, তাহলে এখানে মিনের পর একটা এস হবে, তাহলে কি হবে, চতুরঙ্গ মিনস 4 limbs, যার 4টে হাত আছে। ইট রেপ্রেজেন্ট, আবার ভুল, দেখো ইট এভাবে বন্ধুকে শুধরে দেবে, ঠিক আছে, ইট রেপ্রেজেন্ট, ইট যদি 3rd person সিঙ্গুলার নাম্বার হয় তাহলে রেপ্রেজেন্টের পর একটা এস হবে। ইট রেপ্রেজেন্টস দ্য 4 groups অফ দ্য আর্মি, আর্মির 4টে গ্রুপস, দ্য ওয়ারিয়ার্স হু ফট অন এলিফ্যান্টস, ঠিক আছে, দ্য ক্যাভেলরি, দ্য চ্যারিয়েটিয়ার্স অ্যান্ড দ্য এক মিনিট অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি হু ফট। ফটটা এখানে কিন্তু হবে না, এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে ফাইট, কারণ এটা তো পাস্ট টেন্স না, যারা সব সময় এলিফ্যান্টের ওপর যুদ্ধ করে, মানে এটা একটা জেনারেল স্টেটমেন্ট বলছে, তাহলে এখানে ফাইট হবে, হু ফাইট অন এলিফ্যান্টস, দ্য ক্যাভেলরি। আচ্ছা, ক্যাভেলরি, চ্যারিয়েটিয়ার্স অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি। আচ্ছা, ক্যাভেলরি মানেটা একটু জেনে রাখো, ক্যাভেলরি মানে হচ্ছে একটা সৈন্যদের গ্রুপে অনেক মানে কি বলতো, অনেক তোমার লেয়ার থাকে, একজন থাকে যারা
পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। যদি কখনো টিভিতে বা আগেকার দিনে যুদ্ধ টুদ্ধ রয়েছে এরকম যদি দেখো, মানে বন্দুক টন্দুক নিয়ে যুদ্ধের কথা বলছি না, কিন্তু আমি তারও আগে রাজা রাজরাদের যুদ্ধের কথা বলছি, দেখবে এরকম সেট অফ সৈন্য থাকে, একটা হায়ারার্কি থাকে। সামনে থাকে একদল যারা পায়ে হেঁটে দৌড়ে যুদ্ধ করে, তাদেরকে বলা হয় ইনফ্যান্ট্রি বা বাংলায় পদাতিক সৈন্য। ক্যাভেলরি বলে হচ্ছে যারা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে। ঠিক দেখবে যারা এরকম হেঁটে হেঁটে যাচ্ছে দলে, সৈন্য দলে, তার পেছনে আরেক দল থাকে যারা ঘোড়ায় চড়ে থাকে, তাই না? তাদেরকে বলা হয় ক্যাভেলরি। ঠিক আছে, ইনফ্যান্ট্রি হলো। আর চ্যারিয়েটিয়ার্স মানে আমরা জানি, চ্যারিয়েট মানে হচ্ছে যারা ঘোড়ার যারা রথে চড়ে যুদ্ধ করে, চ্যারিয়েট। তো তাহলে ক্যাভেলরি মানে হচ্ছে যারা ঘোড়ার পিঠে, হাতির পিঠে, আর ইনফ্যান্ট্রি মানে হচ্ছে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে। এটা তোমাদের স্টক অফ ওয়ার্ডসে ভীষণ কাজে লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট। ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, এটা মাথায় রাখবে। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, আর ক্যাভেলরি মানে টকবক টকবক করে ঘোড়ায় পিঠে চড়ে যে যুদ্ধ করে। ঠিক আছে, চলো, এটা হয়ে গেছে, আর কোনো ভুল নেই। ও না, আরও আছে, চলো দেখে নিই। ফ্রম ইন্ডিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য পার্সিয়া। ঠিক আছে, আচ্ছা, পার্সিয়ার আগে কিন্তু দা হবে না। ঠিক আছে, কি বললাম? পার্সিয়ার আগে দা হবে না, কারণ কোনো কান্ট্রির আগে দা হয় না, কোনো কান্ট্রি বা কোনো এর আগে দা হয় না। এটা আমরা আর্টিকেলের ক্লাসে আরও ভালো করে বুঝবো। একমাত্র কিসের আগে হয়? ইউকে, ইউনাইটেড স্টেটস, এগুলোর আগে হয়। পার্সিয়া ওয়্যার ইট ওয়াজ, মানে এটা হবে না আর কি, ওয়েন্ট টু পার্সিয়া অ্যান্ড ওয়্যার ইট ওয়াজ কল্ড শতরঞ্জ, যেখানে এটাকে শতরঞ্জ বলা হতো। ঠিক আছে, সাম অফ দ্য ওয়ার্ডস উই নাও ইউজ ইন চেস ওয়্যার ইউজ ইন পার্সিয়া। খুব ভুল। ওয়্যারটা কি পাস্ট ফর্ম, প্যাসিভে রয়েছে, তাহলে এখানে এটা ইউজড হয়ে যাবে। এটা তোমরা ভয়েস চেঞ্জের ক্লাসে শিখবে। ওয়্যার ইউজড ইন পার্সিয়া। দ্য টার্ম চেকমেট, আমরা বলি না যে রাজাকে যখন আর একদম রাজা হেরে যাবে এবার অপোনেন্ট টিমের, তখন আমরা রাজাকে কি বলি? চেকমেট, বা বাংলায় বলে কিস্তিমাত। চেকমেট ওয়াজ আর্লিয়ার কল নয়, আর্লিয়ার মানে কি আগে বলা হতো, তাহলে কল্ড হবে, CALLED, called Shahmat or the king is dead. From Persia the game went to the Europe. ঠিক আছে, আবার সেই এখানে ভুল, ইউরোপের আগে দা হবে না, went to Europe. The game was now been called chess. চল, হয়ে গেল, আর কিছু নেই। এইবার দেখো, চট করে দেখে নি, হোয়াট ডু ইউ কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ। আচ্ছা, এই কান্ট্রিগুলোতে যে মানুষ থাকে তাদেরকে কি বলে? ইন্ডিয়ায় যারা থাকে কান্ট্রি, তার ন্যাশনালিটি কি, মানে কি বলে? ইন্ডিয়ায় যারা থাকে তাদেরকে বলা হয় ইন্ডিয়ান, তাই তো? আচ্ছা, এখানে বোধহয় একটা ইন্ডিয়ান, এখানে না একটা ডাবল ইন্ডিয়ান হয়ে গেছে, ভুল আছে, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে একটুখানি। ইন্ডিয়ান, ইরান, তোমাদের বইতেও বোধহয় ইন্ডিয়ার পর ইরানই আছে, একটু দেখো তো, যদি কোনোটা মিস যায় আমাকে বলো, কমেন্টে বলো কিন্তু আমাকে, হ্যাঁ, আমি সেটা বলে দেবো। ইরানটা কি হবে? ইরান হয়ে যাবে ইরানিয়ান। ঠিক আছে, ইটালি কি হবে? এগুলো সবই তোমরা জানো, আমার থেকে ভালোই জানো। ইটালিয়ান। রাশিয়া তো আমরা জানি, রাশিয়ান। ঠিক আছে, ক্যানাডা, ক্যানাডিয়ান। ওকে, নেক্সট, আমেরিকান। চায়না কিন্তু চাইনান হবে না, চায়না কি হবে? চাইনিজ। ইয়েস, চাইনিজ। নেপালিজ, এগুলো দেখার জন্যই দিয়েছে। ঠিক আছে, জাপানিজ। পাকিস্তান, ইংল্যান্ড কিন্তু হয়ে যাবে ইংলিশ। ঠিক আছে, চলো, এগুলো কিন্তু লিখে নিও খাতায় একবার। হ্যাঁ, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। মেক সেন্টেন্স বলেছে লিখতে, এই অ্যাডভার্বস গুলো দিয়ে বলেছে মেক সেন্টেন্স লিখতে। কি হবে বলো তো তোমরা, একটু হেল্প, মানে
ট্রাই করো। স্লোলি, স্লোলি, ঠিক আছে? আমরা কি লিখতে পারি? স্লোলি অ্যান্ড স্টেডিলি I will reach to the top. তার মানে স্লোলি, স্লোলিটা আন্ডারলাইন করে দেবো। স্লোলি অ্যান্ড স্টেডিলি, ধীরে ধীরে এবং স্টেপ বাই স্টেপ, স্টেডিলি সোজাভাবে, আই উইল রিচ টু দ্য টপ, আমি একদম শীর্ষে পৌঁছবো। এটা লিখতেই পারি, খুব সুন্দর সেন্টেন্সটা। পরেরটা কি বলেছে দেখো, ফাস্ট, ঠিক আছে? ফাস্ট, ফাস্ট মানে কি? দ্রুত। ফাস্ট মানে দ্রুত, ঠিক আছে? ফাস্ট তাহলে কি হবে? আচ্ছা নাও ফার্স্টটা বলো তো, তোমরা বলো দেখি, তারপর যারটা ঠিক হবে আমি তারটা নেব। বলো, আমি ততক্ষণ একটু জল খাই। বলো ফাস্ট কি হবে? ফাস্ট মানে কিন্তু দ্রুত। দেখো ফাস্ট দিয়ে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে শীতল runs as fast as I can. Sorry, as fast as I run. শীতল runs as fast as I run, মানে আমি যত জোরে দৌড়াই শীতলও ঠিক আমার সমগতিতে দৌড়োয়, ঠিক আছে? as fast as I run, ফাস্ট। নেক্সট বলেছে দেখো নাও, নাও মানে কি? এখন। এটাকে লিখতে পারো নাও ইট ইজ টাইম ফর ডিনার, এখন ডিনারের সময়, ঠিক আছে? লিখে নিও। কি বলছে? অফেন, অফেন মানে কি? অফেন মানে হচ্ছে প্রায়, অফেন। এটা লিখতে পারো আই অফেন ভিজিট টু দ্য লোকাল লাইব্রেরি, আমি প্রায়ই লোকাল লাইব্রেরিটা ভিজিট করি, ঠিক আছে? আই অফেন ভিজিট টু দ্য লোকাল লাইব্রেরি, VISIT, আই অফেন ভিজিট টু দ্য লোকাল লাইব্রেরি। অফেনটা আন্ডারলাইন করো। সামটাইমস, সামটাইমস মানে কি? কোনো কোনো সময়। তাহলে কোনো কোনো সময় দিয়ে কি লিখতে পারি? সামটাইমস I think to become a doctor in future. কখনো কখনো আমি ভাবি ভবিষ্যতে আমি একজন ডক্টর হব। Sometimes I think to become a doctor in future, ঠিক আছে? Sometimes I think to become a doctor in future, ঠিক আছে? এগুলো একটু ভালো সেন্টেন্স, তোমরা যদি লিখতে পারো একদম ফুল মার্কস পাবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 11। এইবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 12। দেখো বলছে রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, মানে এই ওয়ার্ডসগুলোর পাস্ট ফর্ম করতে হবে। তো পাস্ট ফর্ম বলতে এখানে পুট, তাহলে পুটের পাস্ট ফর্ম কি আমরা জানি? পুটের তিনটে ফর্ম কিন্তু সেম, তাহলে পুটের যদি তিনটে ফর্ম সেম হয় তাহলে পুট পুট পুট, তাহলে পাস্ট ফর্মও কিন্তু পুট হবে, ঠিক আছে? মিট, মিট মেট, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, MET মেট। জাম্প, জাম্পের থার্ড ফর্ম এই পাস্ট ফর্ম হচ্ছে JUMPED জাম্পড। স্লিপ, স্লিপের পাস্ট ফর্ম হচ্ছে স্লেপ্ট, SLEPT স্লেপ্ট, ঠিক আছে? SLEPT। রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ক্রাই, আচ্ছা ক্রাই হচ্ছে ক্রাইড, CRIED ক্রাইড, ঠিক আছে? আচ্ছা নীল, নীল হচ্ছে নেল্ট, AKNELT নেল্ট, নীল হচ্ছে নেল্ট, KNELT নেল্ট।
সেটা দুবার দিয়ে দিয়েছে। চলো আচ্ছা, অ্যাক্টিভিটি 3 কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আবার সেই গিভেন অল্টারনেটিভস দিয়ে ফিল আপ করতে হবে। দে, গোজ, আর গোয়িং, ওয়াজ গোয়িং টু দ্য স্কুল। ঠিক আছে, দে, গোজ তো হয় না কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় ওটা। ওয়াজ গোয়িংও হবে না কারণ ওয়াজ মানে কি সিঙ্গুলার, ওটা প্লুরাল আছে। যদি এখানে ওয়্যার গোয়িং থাকতো তাহলে কিন্তু হতে পারতো, তাহলে এখানে কি হয়ে যাবে, একমাত্র আর গোয়িং, দে আর গোয়িং টু স্কুল। হি লিভস, হ্যাভ লিভড উইদিন হিজ মিনস, সে তার নিজের যে কি বলবো, লিভ উইদিন হিজ মিনস মানে তার ক্ষমতার মধ্যেই সে বসবাস করে। হি লিভস, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ফর্ম এস বাই এস। She and her friends goes to the picnic yesterday. এটা খুব সহজ ইন্ডিকেটর আছে, yesterday মানে past, তাহলে এটা কি হবে, went হয়ে যাবে। Rahim and I were eating when the bell rang. দেখো দুটো কন্ডিশন বলছে, when এর পর দ্য বেল র্যাং, এটা একটা সিম্পল পাস্ট আছে, তাহলে তার আগেরটা কোনো একটা কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। আমরা যখন খাচ্ছিলাম তখন ঘন্টা পড়ে গেছিল, তাহলে এই যে খাচ্ছিলাম এটা কন্টিনিউয়াস টেন্স, তাহলে ওয়্যার ইটিং হবে। রাহিম অ্যান্ড আই ওয়্যার ইটিং, কারণ এখানে সাবজেক্ট দুটো আছে, রাহিমও আছে আইও আছে, তার মানে দুজন, একের বেশি, তাই জন্য ওয়্যার ইটিং। ঠিক আছে, ওয়্যার ইটিং। নেক্সট, the striker scored a goal in the football match yesterday. আবার যখনই যেখানে এরকম খুব ইজি ইন্ডিকেটর থাকবে yesterday, চোখ কান নাক বুঝে পাস্ট টেন্স করে দেবে, scored। ঠিক আছে, classify the following nouns in the chart given below. আচ্ছা, তো এইগুলোকে ক্লাসিফাই করতে হবে একটা চার্টের মধ্যে। তো সেই চার্টটা আমি এখানে করিনি, আমি তোমরা খাতাতে একটা চার্ট বানিয়ে নেবে, জাস্ট আমি মুখে মুখে তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। দেখো একটু আগে আমি নাউন্স নিয়ে ডিসকাস করছিলাম কোনো একটা প্রশ্নে, আমার এই মুহূর্তে মনে নেই, তো সেই নাউনগুলোকে ক্লাসিফাই করতে হবে, অর্থাৎ কোন নাউন কোনটা, ক্লাসিফাই দ্য ফলোইং নাউন্স। ঠিক আছে, চলো, কাউ কি নাউন, কাউ কি কমন নাউন, মানে যে কোনো গরুকেই কাউ বলি আমরা, কাউ কমন। ফ্লিট অফ শিপস, ঠিক আছে, বা ফ্লিট অফ শিপস, ফ্লিট মানে হচ্ছে এক দল, মানে এটা ফ্লিটটা হচ্ছে আমার কালেকটিভ নাউন, লিখে রাখবে ফ্লিটটা কালেকটিভ নাউন। বিদ্যাসাগর পৃথিবীতে একজনই এসছেন, তো তিনি বিদ্যাসাগর অর্থাৎ প্রপার নাউন। চক কি হবে, চক হচ্ছে কমন নাউন, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। গার্ল হচ্ছে ঠিক তেমন ভাবে কমন নাউন, কারণ এটা কমন। ডগ কমন নাউন। রবার্ট ব্রুস একজন রাজার নাম, তিনি পৃথিবীতে কারোর কোনো নাম আমরা বলেছিলাম যখনই হবে তখন সেটা প্রপার নাউন, রবার্ট ব্রুস প্রপার নাউন। রিং মানে কি, রিং মানে হচ্ছে এটা আংটা টাইপের, তাই তো, তাহলে এটা কি হয়ে যাবে, কমন নাউন। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব চোখে দেখা যায় না তো, ফিল করা যায়, আর কিছু করা যায় না, তাই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। টেবিল কমন নাউন। হার্ড হচ্ছে কালেকটিভ নাউন। ক্লাস কালেকটিভ নাউন। টেলিভিশন কমন নাউন। টিচার কমন নাউন। রবীন্দ্রনাথ কমন নাউন, রবীন্দ্রনাথ প্রপার নাউন। ট্রুথফুলনেস হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। বেঞ্চ কমন নাউন। এনমিটি মানে কি, শত্রুতাও তো বন্ধুত্বের মতোই, ফিল করা যায় কিন্তু চোখে দেখা বা বোঝা যায় না, তাই না, তাহলে এনমিটি কথাটার অর্থ হচ্ছে, মানে এনমিটি হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ফুটবল হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের রিভিশন লেসনটা আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছো। হোপফুলি যদি ভালো করে বারবার ক্লাসটা দেখো, চ্যাপ্টারটা নিয়ে প্রবলেমস থাকার কথা নয়। তবু যদি প্রবলেমস থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিওটার, অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে, মানে তোমাদের যিনি মেন্টর স্যার বা ম্যাম আছেন তাকেও জিজ্ঞেস করতে পারো, তিনি আমাকে প্রশ্নটা নিয়ে আসলে আমি তোমাদের সঙ্গে প্রশ্নটা আরও একবার এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে ঠিক পরের আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে এর নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, বারবার ক্লাসটা দেখতে থাকো, আর অবশ্যই টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করে দিও।